আন্দোলনের লক্ষ্য হইল যে দেশের উপরে যে ভার ছিল, ফ্যাসিবাদী বোঝা ছিল, লুটেরাদের বোঝা ছিল, তাদের হাত থেকে দেশকে মুক্ত করা। গণঅভ্যুত্থান হয়েছে। প্রথম আলোচনা সভা বঙ্গভবনের রাষ্ট্রপতির একমাত্র বৈধ, মানে ধরেন বৈধ, মানে আইনগতভাবে স্বীকৃত প্রধান ব্যক্তি এখন। তো তার সাথে তাকেই এখন সিদ্ধান্ত নিতে হবে। তো তিনি যে সিদ্ধান্তগুলো নেবেন সেখানে প্রথম তো সভা হইতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে। তারা নাই, তাদেরকে দেখা গেল না। এটা একটা অদ্ভুত, আমরা অবাক হয়ে দেখলাম যে এমন সব লোকের সাথে সভা হচ্ছে যাদের ব্যাপারে অনেক প্রশ্ন আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিংবা আইনগত সমস্যা আছে, এই ধরনের গোষ্ঠীর সাথে সভা হচ্ছে। তো এইটাতে প্রথম একটা মনে হয় প্রধান একটা বিচ্যুতি। এবং রাত পর্যন্ত কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে সভা হয়নি। তারপরে রাজনৈতিক দল বলা হচ্ছে যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আমরা বৈঠক করছি, কিন্তু বাম গণতান্ত্রিক জোট যারা সবসময় সক্রিয় ছিল এই আন্দোলনের মধ্যে, কিংবা অন্যান্য আরও কিছু বাম দল, তাদেরকে ডাকা হয়নি, তারাও আলোচনার মধ্যে আসে নাই। এইটা ধরেন এগুলি হচ্ছে একটা প্রশ্ন তোলে আর কি। এবং এই যে অনুপস্থিতি কিংবা এই যে বিচ্যুতি, এটার সাথে আমি মনে করি যে সারা দেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটতে থাকলো সেগুলো এই পরিস্থিতির জন্য ঘটতে পেরেছে। যেমন আক্রমণগুলি যেটা হলো, মানে সারা দেশে তিন ধরনের মানে আক্রমণ, যারা এই সহিংসতা করেছে, আক্রমণ করেছে, তেমন তিন ধরনের লোক ছিল। একটা ধরন হচ্ছে যারা ধরেন অনেক দিন জুলুমের মধ্যে ছিল, অনেক দিন নিপীড়নের মধ্যে ছিল, তাদের একটা আক্রোশের বহিঃপ্রকাশ। সেটা রাষ্ট্র থেকে ওই সাহসটা দেওয়া দরকার ছিল যে না, আমরাই বিচার করব। তারা তাদের হাতে আইন তুলে নিয়েছে, এটা হচ্ছে একটা ধরন, সেটা আমরা বুঝতে পারি যে তাদের একটা আক্রোশ ছিল। দ্বিতীয়ত হচ্ছে সুযোগ সন্ধানী, যারা ধরেন ওই সুযোগে লুটপাট করবে, বিভিন্ন ধরনের লুটপাট করবে। এটা যে কোনো সড়ক দুর্ঘটনা হলেও আমরা দেখি যে কেউ বাঁচাতে যায়, কেউ ওখান থেকে চুরি করতে যায়। তৃতীয় হচ্ছে সাম্প্রদায়িক এবং প্রতিক্রিয়াশীল কিছু গোষ্ঠী, যারা এই সুযোগে এমন ধরনের কাজ করেছে যেটা একটা সাংঘাতিক রকম ভুল বার্তা দিচ্ছে, মানে বাংলাদেশের এই আন্দোলন সম্পর্কে একটা ভুল বার্তা দিচ্ছে, আন্দোলনে কারা ছিল সেটা সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে, এবং আন্তর্জাতিকভাবে ভুল বার্তা দিচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা স্পষ্টভাবে বলেছে যে তারা এগুলিকে প্রতিরোধ করবে। তারপর আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকেও অবস্থান নিয়েছি, এবং এরপরে অন্যান্য রাজনৈতিক দলগুলো অবস্থান নিয়েছে। তো আমি ধারণা করি যে এই পুরো অভ্যুত্থানের যে বিজয়, সেটাকে কলঙ্কিত করার মতো ঘটনা আর ঘটবে না। যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি পদত্যাগ করেছেন, সুতরাং তার মন্ত্রিসভা নাই, সংসদটা বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হচ্ছে ধরেন ক্ষমতার মানে শেষ আশ্রয় হচ্ছে রাষ্ট্রপতি পদটা। যদি প্রধানমন্ত্রী না থাকে কিংবা নির্বাচিত সংসদ না থাকে, তখন রাষ্ট্রপতির দায়িত্ব হয় যে পরবর্তী নির্বাচন করা, সংসদ গঠন করা। এখন সেই অবস্থাটা। তো এখন রাষ্ট্রপতি এই কাজটা করার জন্য তিনি তাকে সহায়তা করার জন্য একটা কাঠামো দাঁড় করাতে পারেন। সেটা নাম দেওয়া যায় অন্তর্বর্তীকালীন সরকার নাম দেওয়া যায়, এবং সেটা যত দ্রুত হবে তত সংবিধান অনুযায়ী এই পরিবর্তনটা করা যাবে। এমনিতে তো আমাদের সামনে ধরেন অনেকগুলো কাজ, ওটা কিভাবে হবে সেটা তো একটা ব্যাপক আলোচনার মধ্যে যাওয়া দরকার। যেমন সংবিধানটাই পরিবর্তন করা দরকার। সংবিধান ক্রমান্বয়ে সংশোধনের মধ্যে দিয়ে এটা অগণতান্ত্রিক হয়েছে, স্বৈরতান্ত্রিক হয়েছে, এটা সাম্প্রদায়িক হয়েছে, এটা ক্ষমতার কেন্দ্রীভবনের অবস্থা হয়েছে। এবং যে কেউ ক্ষমতায় যাবে এই সংবিধান অনুযায়ী চললে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাই হবে। তো সুতরাং সংবিধানের একটা পরিবর্তনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত তৈরি করা দরকার। আরেকটা হচ্ছে আমাদের অর্থনৈতিক নীতিমালা, যে ধরনের প্রকল্প আমরা মেগা প্রকল্প, মেগা উন্নয়নের যে সমস্ত কাহিনী শুনলাম, এটা একটা ভয়ঙ্কর দুর্নীতির জায়গা। এবং আমাদের নদী নালা, খাল বিল, বন জঙ্গল সমস্ত কিছু দখলদারদের হাতে। আবার এই সমস্ত উন্নয়নের নামে অনেক প্রকল্প হয়েছে রামপাল কিংবা রূপপুরের মতো, যেগুলো ভয়ঙ্কর মানে ভবিষ্যতে। তো সম্পদের কেন্দ্রীভবন হয়েছে, কিছু লোকের হাতে সম্পদ জমা হয়েছে। তো এই সমস্ত বিষয়ে তো অনুসন্ধান শুরু করা দরকার, মানে অন্তত এই সুযোগটা তৈরি করা দরকার যে আমাদের পুরো দেশের অর্থনীতি, আমাদের পুরো দেশের রাজনীতি, এই সমস্ত জায়গাগুলো কিছু লোকের যা খুশি তাই করার জায়গা যে নিয়ে যাওয়া হয়েছিল,
প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে সেই সেই জায়গাগুলোকে পরিবর্তন করার জন্য, মানে একই জায়গায় তো আমরা আবার যেতে পারি না, তাহলে এই গণঅভ্যুত্থানের কোনো অর্থ নেই। এই কয়েকশো শত শত ছেলে মেয়ে, শিশু থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ যে জীবন দিল এবং এত দিনের কষ্ট, এই একই পুনরাবৃত্তি তো হতে পারে না। তো সেই কারণে প্রতিষ্ঠানের সংস্কার, নীতিগত সংস্কার, সংবিধানের সংস্কার এবং জনগণের ক্ষমতাকে সামনে নিয়ে আসা, এই কাজগুলো তো করতে হবে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা কতটা করতে পারবে সেটা তো একটা প্রশ্ন। কিন্তু এখানে আমি মনে করি যে যাদের নিয়েই সরকার গঠিত হোক, সমাজে এবং রাজনীতিতে যে আকাঙ্ক্ষা নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল এবং তার পাশে যারা দাঁড়িয়েছিলেন, তাদের সরব এবং সক্রিয় উপস্থিতি ছাড়া এটা হবে না। এটা যদি মানুষ যদি তার ক্ষমতার জায়গাটা ছেড়ে দেয় এবং যদি ভাবে যে কিছু লোক গিয়ে তারা আমাদের দেশের উন্নয়ন করবে বা আমাদের রক্ষা করবে, এই ধারণার উপরে নির্ভর করেই আমাদের সর্বনাশ হয়েছে। এই বড় বড় রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এরা এসছে এবং তারা কখনোই জনগণের স্বার্থ দেখে নাই। সেই জন্য জনগণের স্বার্থ আবারও বিকিয়ে না দেওয়া কিংবা আবারও বিজয়কে ছিনতাই করার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যারা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে ছিলেন, যে সমস্ত শক্তি, তাদেরকে খুবই সক্রিয় এবং সজাগ থাকতে হবে। বাংলাদেশে আমরা এই স্বৈরতন্ত্র বা এই ধরনের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার যারা সুফলভোগী, মানে এটা যারা চায় বা যাদের লাভ হয়, তারা হচ্ছে দেশের মধ্যে যারা খুব দ্রুত টাকা বানায়, সম্পদশালী হয়, সম্পদের মালিক হয়, সম্পদ পাচার করে, তাদের জন্য খুব সুবিধা হয় যদি এরকম স্বৈরতন্ত্রী সরকার থাকে। তার সাথে একটা সম্পর্ক রেখে তাকে নানা রকম স্তুতি গাইতে গাইতে নিজেরা সুবিধা করে, কারণ কোনো জবাবদিহি থাকে না। আবার এই ধরনের সরকার থাকলে আন্তর্জাতিক যারা বিভিন্ন ধরনের সুবিধা নিতে চায় তাদেরও সুবিধা হয়। আমরা জানি যে ভারতের বিভিন্ন ধরনের প্রকল্প এখানে আছে, ধরেন রামপাল প্রকল্প আমাদের জন্য ভয়াবহ একটা প্রকল্প। আদানির বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে যেগুলো আমাদের জন্য খুব খারাপ। রাশিয়া এখানে ঋণ দিয়েছে, ঋণ দিয়ে একটা বাংলাদেশ যে কত রকম একটা বড় বিপদের মধ্যে যাচ্ছে রূপপুরের জন্য, এটা আমরা চিন্তাও করতে পারি না। যুক্তরাষ্ট্রের সাথে তেল কোম্পানি এবং অন্যান্যদের সাথে অনেক ধরনের চুক্তি হয়েছে যেটা গ্রহণযোগ্য না। এর বাইরে চীনের সাথে যে সমস্ত চুক্তিগুলি হচ্ছে, সেই চুক্তিগুলি আপনি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে নানা রকম, কোনো স্বচ্ছতা নাই। আর এত ব্যয়বহুল, কমিশন টমিশন, নানান কিছু দুর্নীতির ব্যাপার আছে। সুতরাং এই যে আন্তর্জাতিক যে গোষ্ঠীগুলো, তারা কিন্তু চায় যে দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া কিংবা ধরেন স্বচ্ছতা, জবাবদিহি, এগুলো না থাকলে তাদের জন্য সুবিধা, এই দুই গোষ্ঠীরই, দেশি এবং বিদেশি। কিন্তু জনগণের জন্য দরকার হচ্ছে এমন একটা শাসন প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, শাসন শব্দটাই ব্যবহার করা উচিত না, এমন একটা পরিচালনা ব্যবস্থা যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে, তার কর্তৃত্ব থাকবে এবং তার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে যারা ক্ষমতা থাকবে, এরকম একটা প্রক্রিয়া। এটা পরস্পর বিরোধী। সেই জন্যই আন্তর্জাতিক পক্ষ কিন্তু মোটেই জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে না, যতই তারা গণতন্ত্রের কথা বলুক। সেটা যে কোনো দেশ হইতে পারে, কারণ তাদের ব্যবসায়িক স্বার্থের কথা তারা দেখে। এটা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চীন, যাই হোক, রাশিয়া। আমি বিভিন্ন সময় বলেছি যে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার মধ্যে আমরা ভারতের দালাল পাই, চীনের দালাল পাই, রাশিয়ার দালাল পাই, যুক্তরাষ্ট্রের দালাল পাই, খালি বাংলাদেশের প্রতিনিধিত্ব পাই না। ওই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সকল দেশি এবং বিদেশি স্বার্থ গোষ্ঠীকে মোকাবেলা করে, সেই ধরনের শক্তি যাতে তৈরি হয় এবং সেই ধরনের শক্তি যাতে জনগণকে সাথে নিয়ে আরও নতুন বাংলা বাটায়, সর্বজনের বাংলাদেশ যেটাকে আমরা বলি, সেরকম একটা জায়গায় যেতে পারে, সেই জায়গাটা নিশ্চিত করাটাই আমাদের দায়িত্ব। এবং এই ইন্টারিম সরকারের এই কাজগুলো তো একটা বড় কাজ। তার আগে প্রথম কাজ হচ্ছে সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষত সংখ্যালঘু জনগোষ্ঠী যারা আছে, সেটা মুসলিমদের মধ্যে সংখ্যালঘু আছে, যেমন আহমদিয়া আছে এবং অন্যান্য গোষ্ঠী আছে, তারপরে হিন্দু সহ অন্যান্য জনগোষ্ঠী আছে। তারপরে পরিচয়ের কারণে কারো উপরে তো হামলা হতে পারে না। ধরেন একজনের পরিচয় হচ্ছে পুলিশ হলেই তো সে অপরাধী না, কিংবা একজনে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করলেই তো সে অপরাধী না। যারা অপরাধী, যারা জুলুম করেছে, যারা শোষণ করেছে, লুণ্ঠন করেছে, তাদের অবশ্যই বিচার হইতে হবে। যারা গুলি করেছে সেই ধরনের পুলিশের অবশ্যই বিচার হইতে হবে। কিন্তু পুলিশ বা আওয়ামী লীগ হওয়ার কারণেই তার উপর আক্রমণ করা যাবে না। শেখ মুজিবের ভাস্কর্যের উপরে তো আক্রমণ করার কোনো যুক্তি নাই, কিংবা তার জাদুঘরের মধ্যে তো আক্রমণ করার কোনো যুক্তি নেই। এগুলি তো আন্দোলনের লক্ষ্য না। আন্দোলনের লক্ষ্য হইল যে দেশের উপরে যে ভার ছিল, ফ্যাসিবাদী বোঝা ছিল, লুটেরাদের বোঝা ছিল,
তাদের হাত থেকে দেশকে মুক্ত করা, সেই কাজটা ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ যাতে না হয় সেটা নিশ্চিত করাটাও এই সরকারের দায়িত্ব এবং আন্দোলনের অংশীদার যারা তাদের সবার দায়িত্ব। ছাত্রদের উপরে এটা একটা বড় দায়িত্ব এবং ছাত্ররা তো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের জন্য সবচেয়ে বড় একটা বিস্ময়কর আনন্দের বিষয় ছিল আমরা 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন দেখি। এই স্কুলের ছেলেমেয়েরা যেভাবে যেরকম দায়িত্ব নিয়ে, যেরকম শৃঙ্খলা নিয়ে, যেরকম সাহস নিয়ে এই নিরাপদ সড়কের আন্দোলনটা করেছিল, সেইটা কিন্তু আমাদের জন্য একটা বড় ভরসা তৈরি হয়েছিল। তারাই হয়তো এখন বড় হয়েছে, তারাই হয়তো এখন এই আন্দোলনে তারাই হয়তো একটা ভূমিকা পালন করছে। তো প্রবীণদের মধ্যে অনেকে তো ফসিলে পরিণত হয়েছে, অনেকে নিজেদের বিক্রি করে দিয়েছে, অনেকে হাল ছেড়ে দিয়েছে, অনেকে আত্মহত্যা করেছে। তো সেই জন্য এই তরুণদের উপরে তো আমাদের ভরসা করতে হবে এবং তরুণরা যাতে কাজটা করতে পারে সেই জন্য যারা সিনিয়র আছেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন ইত্যাদি আছেন, তাদের সবারই দায়িত্ব হচ্ছে তাদেরকে সহযোগিতা করা, যাতে তারা অন্য কোনো ফাঁদের মধ্যে না পড়ে এবং যাতে তারা যে অঙ্গীকার নিয়ে কাজ করেছে, তাদের পাশে শিশু নিহত হয়েছে, তাদের পাশে তার বন্ধু নিহত হয়েছে, ঘরের মধ্যে বসে মানুষ মারা গেছে, নিহত হয়েছে, এইরকম একটা রক্তাক্ত অবস্থা থেকে তারা যে জায়গাটায় বাংলাদেশকে নিয়ে এসছে সেইটা যেন কোনো মতেই পদভ্রষ্ট না হয়, সেই কাজটা যেন তারা ঠিকমতো করতে পারে, সেই জন্য আমাদের সবারই দায়িত্ব হচ্ছে তাদের পাশে থাকা এবং তাদেরকে সহযোগিতা করা।